বাংলা সাহিত্যের ইতিহাস নাম তো সবাই শুনেছিস। শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই বাংলা সাহিত্যের ইতিহাসে একজন মানুষ আছে, যে মানুষটা যে উপন্যাস লিখে নয়, যে উপন্যাস লিখে বাংলা সাহিত্যকে একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছেছেন, সেটা কিন্তু তিনি প্রবন্ধ বা গদ্য সাহিত্যকেও কিন্তু সমানভাবে একটা দিক দেখিয়ে একটা সাহিত্য ধারার নতুন জগৎ কিন্তু তিনি হচ্ছেন আমাদের সম্রাট বঙ্কিমচন্দ্র। আছিস তো এই মানুষটা জন্মগ্রহণ করছে 1838 খ্রিস্টাব্দের 26শে জুন। ভালো করে সালগুলো মনে রাখ। কত? 1838 খ্রিস্টাব্দ জুন। এবং মারা যাচ্ছেন 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। এই যে 26শে জুন বা 8ই এপ্রিল, কি মনে নাও রাখতে পারিস, সালটা অবশ্যই কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। এবং তাহলে 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিম, এবং মৃত্যু মৃত্যু 1896। কোথায় জন্মগ্রহণ করছেন তোরা সকলেই জানিস, মেহাটি শহরের কোথায়, কাঁঠালপাড়া গ্রামে। ভালো করে মনে রাখ, কোথায় জন্মগ্রহণ করছে, কোন গ্রামে? কাঁঠালপাড়া গ্রাম, নয়াডে শহরে। কাঁঠালপাড়া। গ্রাম। এবারে দেখ, তার পিতার নাম হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে দুর্গা সুন্দরী। এটা হালকা হালকা করে একটু, ঠিক আছে? তো যে গল্পটা তোদের বলছিলাম, যে শুধুমাত্র যে উপন্যাসের ক্ষেত্রেই ইনি আছেন সেটা কিন্তু নয়। আমরা আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্য সাহিত্য বা প্রবন্ধ সাহিত্য নিয়ে আলোচনা করব। এর উপন্যাসিকের জায়গাটাও আছে, উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটাও কিন্তু তোমাদের সিলেবাসে আছে, তাই তো? যেহেতু আমরা গদ্য নিয়ে আলোচনা করব, সেহেতু একটা কথা বলে রাখি, বর্তমান সমাজে বা আধুনিক জায়গায় দাঁড়িয়ে আমরা যে সকল গদ্য রচনাগুলো পাই, এত সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় লেখা। আগে কিন্তু এই রকম সহজ সরল প্রাঞ্জল ভাষায় কিন্তু সাহিত্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যদি আমরা না পেতাম, তার হাতের লেখা যদি আমরা না পেতাম, তাহলে আমরা বুঝতে পারতাম না যে হাসি ঠাট্টার মানে মধ্য দিয়েও একটা সমাজের যে রূঢ় বাস্তব চিত্র, সেটা যে সামনে নিয়ে আসা যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজটাই কিন্তু করছেন। দেখ, যদি তোরা তো 19 শতকের জায়গাটা পড়ছিস এখন, বর্তমানে, তাই তো রে? তোরা তো 19 শতকের জায়গা পড়ছিস। হ্যাঁ স্যার। তো এই 19 শতকে বাংলা সমাজটা কেমন ছিল, কি আমি প্রশ্ন, সেটা তো দেখ। এই 19 শতকের বাংলা সমাজটা কেমন ছিল বলতো? অন্ধবিশ্বাসে ভরা, সংস্কারে সংস্কারে ভরা, ব্রিটিশ শাসন, এই সমস্ত জায়গাগুলো দিয়ে কিন্তু সেই সময়ের সমাজ, তারা কিন্তু পরিপূর্ণ। তো ঠিক এই সময়টাতেই একজন ব্যক্তি এলেন, যিনি হাসি ঠাট্টার ভিতর দিয়ে কখনো কঠোর যুক্তি দিয়ে সমাজের যে মূল দিকগুলো, সেগুলো সুন্দরভাবে আমাদের সামনে তিনি কে? তিনি কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি হচ্ছেন বঙ্কিম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তোরা গদ্য পড়িস, তাহলে দেখতে পাবি যে এর গদ্য লেখার যে স্টাইল বা শৈলী,
লেখনী রীতি সেটা কিন্তু ভারী নয় যে খুব কঠিন ভাষায় লিখেছেন, কটমট ভাষায় লিখেছেন। খুব সহজ সরল প্রাঞ্জল ভাষা কিন্তু তিনি ব্যবহার করেন। আমরা যদি পড়িস তো নিজেরাই খুব সহজ ভাবে কিন্তু বুঝতে পারে। আর একটা গদ্য বৈশিষ্ট্য হচ্ছে পরিহাস প্রবণতা। পরিহাস মানেই হচ্ছে হাসি ঠাট্টা। পরিহাস প্রবণতা জিনিস যে হাসি ঠাট্টার মধ্য দিয়ে অর্থাৎ মজা করতে করতে সমাজের মধ্যে যে এই যে কুসংস্কারের যে দিক, যে কুপ্রথার যে দিক, সেগুলোকে আক্রমণ করে বাস্তব জিনিসটাকে আমাদের সামনে এটা কিন্তু তার গদ্যের অন্যতম গভীর ভাবনা হচ্ছে তার অন্যতম একটা বৈশিষ্ট্য। এই যে সে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সমাজের যে একটা কঠোর যে পরিস্থিতি সেটার বিরুদ্ধে গিয়ে কিভাবে কি করে এগোবে, সে জায়গাটা যে সে তুলে ধরতো বাস্তব যে জায়গাটা, এখান থেকে শুধু যে আমরা হাসতাম সেটা নয়, শুধু যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গদ্য সেটা যে আমাদেরকে হাসতে শেখায় সেটা নয়, ভাবতেও কিন্তু শেখায়। তবে সেই দিক দিয়ে আমরা বলতে পারি গভীর ভাবনা কিন্তু তার গদ্যের অন্যতম একটা বৈশিষ্ট্য। তোরা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলো পড়িস তাহলে তোরা লক্ষ্য করবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক সৌন্দর্যের সাথে সাথে তার প্রবন্ধগুলোর মধ্যে বৈজ্ঞানিক যুক্তির মেলবন্ধনও কিন্তু এটা হচ্ছে সামগ্রিক একটা ধারণা প্রবেশ করার আগে। এই যেমন কমলাকান্তের দপ্তর যে হাসি ঠাট্টার মধ্য দিয়ে যে যায়, তোরা যদি কমলাকান্তের দপ্তর বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থটা রয়েছে, এটা 1875 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে, এটা যদি তোরা পড়িস তাহলে তোরা লক্ষ্য করবি একজন নেশাখোর আফিমখোর একজন ব্যক্তি সে কি রকম উদ্ভট উদ্ভট টাইপের কথাবার্তা, কিন্তু তার ওই উদ্ভট কথাবার্তার মধ্য দিয়ে যেমন হাসি আছে, মজা আছে, তেমনি আমাদের বাস্তব জগতের যে জায়গাটা, জীবনের যে অভিজ্ঞতা, একটা জায়গা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন ওটার। এটাও মজার ব্যাপার। যদি তোরা পড়িস তাহলে তোরা বুঝতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে গদ্য আজও আমরা পড়ি কেন জানিস? কারণ তার লেখার মধ্যে শুধুই কি আনন্দ আছে? তার লেখার মধ্যে শুধুই কি আমরা আনন্দ খুঁজি? যেমন আনন্দ আছে তার লেখার মধ্যে, তেমনই তার লেখার মধ্যে শিক্ষাটাও রয়েছে। সেই জন্য এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা গদ্যের বাংলা গদ্যের পথিকৃৎ বলা। বোঝা গেল জায়গাটা? মোটামুটি একটা সামগ্রিক ধারণা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বারবার একটা কি করে দেখ, এদেরকে হ্যাঁ বারবার স্যার। আমি বলেছি যে জিনার সম্পর্কে পড়বি, উনি কিসের মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছে বা আবির্ভাবটা ঘটছে তার সাহিত্য জগতে, সেটা একটু আমাদেরকে দেখে। তবে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম, তিনি কিন্তু কবিতা লেখায় হাত দিয়েছিলেন এবং তার প্রথম রচিত কবিতার নাম হচ্ছে গদ্য। ঠিক আছে, নামেই হচ্ছে গদ্য কবিতা। এই গদ্য কবিতার মধ্য দিয়ে তিনি কিন্তু সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন। কবিতাটা 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় প্রথম প্রকাশিত হচ্ছে। সালটায় অতটাই ইম্পর্টেন্ট নয়, মনে রাখার দরকার। এটা মনে রাখিস এখান থেকে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম কবিতা লেখায় হাত দিয়েছিলেন এবং তার প্রথম রচিত কবিতার নাম হচ্ছে গদ্য, যেটা সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশ। তাহলে যদি আমি অন্য দিক দিয়ে প্রশ্ন করি যে কোন পত্রিকার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন, তাহলে কি হবে? গদ্য। সংবাদ পত্রিকা বলছিস? বা মন দিয়ে শুন,
হ্যাঁ স্যার, কোন কবিতার সংবাদ মধ্য প্রভাকর। দিয়ে? আমি ভাবলাম যে আচ্ছা, যদি বলা হয় কোন কবিতার মধ্য দিয়ে, তাহলে কি হবে? গদ্য। যদি বলা হয় কোন পত্রিকার মধ্যে গদ্য। সাহিত্য জগৎ আত্মপ্রকাশ করেন, তাহলে সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। দেখ, সবাই জানিস যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পত্রিকার নাম কি? কোন পত্রিকা সম্পাদনা করেছে? বঙ্গদর্শন। সবাই জানে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু জানে এটা। সেই জন্য উত্তর লেখার প্রবণতা যদি না পড়ে, তাহলে এটা হবে বঙ্গদর্শন লিখে চলে আসে। কিন্তু এই প্রশ্নটা বারবার পরীক্ষাতে আসে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছেন, তখন কি হবে উত্তর? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। ক্লিয়ার? জায়গাটা ক্লিয়ার? এরপর দেখ, ও ওর জীবৎকালে একটা মাত্র কাব্যগ্রন্থ লিখেছে, মাত্র একটা। হ্যাঁ, একটাই কাব্যগ্রন্থ লিখেছে। সেটা কি? যে ললিতা পুরাকাল্পিক গল্প তথা মানুষ, পুরোটা। এটা কিন্তু আলাদা আলাদা নয় যে ললিতা একটা, পুরাকাল্পিক গল্প একটা, তথা মানুষ না, পুরোটা। আর যেমন লেখার স্টাইল আছে, এই যে পূর্ণচ্ছেদ যেগুলো দেখতে পাচ্ছিস, এগুলো কিন্তু ললিতা পুরাকাল্পিক গল্প তথা মানুষ, এটা হচ্ছে তার কাব্যগ্রন্থ। একটাই তার কাব্যগ্রন্থ, যেটা প্রকাশিত হচ্ছে 1856। সাল ইম্পর্টেন্ট নয় এগুলো, তো শুধু মনে রাখার বিষয় প্রথম কবিতা গদ্য, এটার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ, যেটা সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়। এই সংবাদ প্রভাকর পত্রিকার মধ্য দিয়েই সাহিত্য জগতে আত্মপ্রকাশ। যদি বলা হয় পত্রিকার মধ্য দিয়ে, তাহলে কাব্যগ্রন্থ যদি বলা হয়, যেহেতু তার একটাই কাব্যগ্রন্থ, যেহেতু এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থটির নাম লেখো, তখন হবে ললিতা পুরাকাল্পিক গল্প। ক্লিয়ার? জায়গাটা একটু জেনে রাখা দরকার প্রচন্ড। এরপরে আমরা ঢুকে যাই পত্রিকার সম্পাদক, প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারে বারে আসে। আমরা সকলেই জানি যে তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছেন, এবং এই বঙ্গদর্শন পত্রিকাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে 1872। এটা খুব ভালো করে মনে রাখ, প্রচন্ড ইম্পর্টেন্ট তোদের পরীক্ষার জন্য, ঠিক আছে? এবং তোদের সাময়িক যে পত্র রয়েছে, সেখানেও এটা অ্যাড আছে, ওখানেও গিয়ে আমাদেরকে এর সম্পর্কে ডিটেলসে পড়তে হবে, তখন আরো সামগ্রিক একটা ধারণা অর্জন করতে আমরা পারব। শুধু যে বঙ্গদর্শন পত্রিকা তিনি লিখেছেন বা সরি সম্পাদনা করেছেন বা প্রকাশ করেছেন, সেটা কিন্তু নয়। তিনি প্রচার নামে একটা মাসিক সাহিত্য পত্রিকাও কিন্তু প্রকাশ করেছেন। এটা সাইডে সাইডে একটু মনে রাখ, ঠিক আছে? তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বঙ্গদর্শন। কত সালে তিনি প্রকাশ হচ্ছে এই বঙ্গদর্শন পত্রিকাটা? 1872 আর 1872। যখন জিজ্ঞেস করব, তখন সবাই উত্তর দিবি। তাহলে কি বলতো, ওরাটা এখানে। দেখ, এই ছদ্মনাম তোদেরকে একটু জানতে হবে। বিভিন্ন সাহিত্যিক আছেন, বিভিন্ন সময়ে নিজেদেরকে বাঁচানোর জন্য, হ্যাঁ, যাতে কোনো রকম কোনো কুপরিস্থিতিতে না পড়তে হয়, সেই জন্য তারা ছদ্মনাম ব্যবহার করতেন। তাদের রচনার মধ্যে নিজের যে অরিজিনাল নাম সেটা দিতেন না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বিভিন্ন ছদ্মনামে বিভিন্ন রচনা করেছেন। তিনি মূলত অনেকগুলোই ছদ্মনাম ব্যবহার করেছেন, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবি। যে ছদ্মনাম ব্যবহার করেছেন সেগুলো দিয়েছি, যেগুলো বলবো মনে রাখতে সেগুলো। ফার্স্ট হচ্ছে দর্পনারায়ণ পতিতুন্ডু, ইম্পর্টেন্ট। বললাম দর্পনারায়ণ পতিতুন্ডু, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং এটা খুব ভালো করে মনে রাখবে। ইম্পর্টেন্ট এই কারণেই, কেননা তিনি এই যে দর্পনারায়ণ পতিতুন্ডু, এই দর্পনারায়ণ পতিতুন্ডু এই ছদ্মনামে তিনি লিখছেন একটা ব্যঙ্গাত্মক রচনা, সেটা হচ্ছে মুচিরাম গুড়ের জীবন চরিত। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার আসে যে মুচিরাম গুড়ের জীবন চরিত কার লেখা। কি হবে রে?
বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে লেখেন? দর্পনারায়ণ দর্পনারায়ণ প্রতিতন্দু, তাই তো? এই যে মুচিরাম গুড়ের জীবন চরিত, এটা 1884 সালে প্রকাশিত হয়। এটা একটু মনে রাখবি, একটু পরে পড়ে। এই ছদ্মনামে তিনি মূলত একটাই রচনা করেছেন। এরপরে হচ্ছে রামচন্দ্র, গুলিয়ে ফেলবি না। একটা হচ্ছে রামচন্দ্র আর একটা হচ্ছে রামচন্দ্র মিত্র, গুলিয়ে ফেলবি না। দেখ, রামচন্দ্র যে ছদ্মনাম, এই ছদ্মনামে এই যে দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকাতে একটা প্রবন্ধ লিখছেন, সেটা হচ্ছে বেঙ্গলি লিটারেচার। এইটা হচ্ছে ওনার একটা প্রবন্ধ, ইংলিশ প্রবন্ধ, সেটা হচ্ছে বেঙ্গলি লিটারেচার। এবং এই যে রামচন্দ্র যে ছদ্মনাম, এটাতে তিনি আর একটি ইংরেজি প্রবন্ধ লিখছেন, সেটা হচ্ছে দ্য ইন্টেলেকচুয়াল সুপেরিয়রিটি অফ ইউরোপ। এই অতটা ইম্পর্টেন্ট নয় এটা যে মনে রাখার মতো, তবে একটু মনে রাখিস যে রামচন্দ্র যে ছদ্মনাম, এই ছদ্মনামে তিনি দুটো লিখছেন, একটা হচ্ছে বেঙ্গলি লিটারেচার আর একটা হচ্ছে দ্য ইন্টেলেকচুয়াল সুপারিয়রিটি অফ ইউরোপ নামক ইংরেজি প্রবন্ধটা তিনি লিখেন 1871 খ্রিস্টাব্দে। দেখ, দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকাতে কিন্তু এই বেঙ্গলি লিটারেচারটা লিখছে। তো হালকা করে একটু মনে রাখার চেষ্টা করবি, তবে অতটা ইম্পর্টেন্ট নয় এই জায়গাটা। এটা যতটা ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখবি। হ্যাঁ, দর্পনারায়ণ প্রতীক। এরপরে চলে আয়, এটা গেল রামচন্দ্র ছদ্মনামে। এরপরে রামচন্দ্র মিত্র ছদ্মনামে তিনি লিখছেন কৃষ্ণ চরিত্র, প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটা প্রবন্ধ গ্রন্থ, 1886 সালে যেটা প্রকাশিত হয়। এই যে কৃষ্ণ চরিত্র যে প্রবন্ধ গ্রন্থটি, কোন ছদ্মনামে লিখছেন এটা? রামচন্দ্র মিত্র। রামচন্দ্র। এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবি না, ঠিক আছে? বেঙ্গলি লিটারেচারটা ভালো করে মনে রাখিস, পরীক্ষাতে দিতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেঙ্গলি লিটারেচার যে প্রবন্ধটা, সেটি কোন ছদ্মনামে তিনি লেখেন? রামচন্দ্র ছদ্মনামে লেখেন। এটি কোন পত্রিকায়? রামচন্দ্র। দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকা, ঠিক আছে? এইটুকু মনে রাখিস ওখান থেকে। আর রামচন্দ্র মিত্র কৃষ্ণচন্দ্র একটু মনে রাখিস। সে এই দিকে অতটা ইম্পর্টেন্ট নয়, বাকিগুলো একটু দেখে রাখিস, যেমন ভজরাম, মহামর্কট, এটা ইম্পর্টেন্ট হয়। মহামর্কটটা আসে পরীক্ষাতে, বারে বারে আসে, এটা একটু মনে রাখিস মহামর্কট। ঠিক আছে, পরে যখন পিপিটি দেবো তোদেরকে, এটা একটু পরে গ্রুপে তখন খাতাতে একটু লিখে নিবি, নাহলে জেরক্স করে বার করানোর পর এগুলোতে স্টার চিহ্ন দিয়ে দিবি। রেকর্ডিং যখন গ্রুপে পাঠিয়ে দেবো তখন শুনে নিস যে কোন কোন জায়গাগুলোতে আমি ছি। ঠিক আছে, যদি ভুলে যাস। আর একটা আছে ভীষ্মদেব ঘোষণ বিষ, ইম্পর্টেন্ট নয়। রাম শর্মা, ইম্পর্টেন্ট নয়। হরিদাস বৈরাগী। শ্রী শ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায়, ইম্পর্টেন্ট, এবং এটাও খুব ইম্পর্টেন্ট। শ্রী চ চ চ, ট্রিপল চ। তাহলে দেখ কোন কোনগুলো ইম্পর্টেন্ট হলো এখান থেকে। দর্পনারায়ণ প্রতিতন্দু, রামচন্দ্র বেঙ্গলি লিটারেচারের ক্ষেত্রে, রামচন্দ্র মিত্র কৃষ্ণ চরিত্রের ক্ষেত্রে, ওইদিকে দর্পনারায়ণ প্রতিতন্দুটা মুচিরামগুড়ের জীবন চরিত্রের ক্ষেত্রে, এখানে মহামর্কট ইম্পর্টেন্ট, এবং এখানে শ্রী চ চ চ এবং শ্রী শ্রীকৃষ্ণ চরিত্র। এখানে এই দুটো, তিনটে, আর উপরে তিন, টোটাল 6টা ছদ্মনাম কিন্তু একটু মনে রাখিস। ক্লিয়ার জায়গাটা? হ্যাঁ স্যার। এরপরে চলে আয় অভিধা বা উপাধি। বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য বিভিন্ন জন মানুষকে বিভিন্ন ভাবে ডাকা হয়, তাই তো? নাকি না? তোরা সকলেই তো জানিস এটা। ডাকা হয় তো রে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাও আমাদের বঙ্কিম বাবুকেও সেরকম ভাবেই কিছু উপাধিতে ডাকা হয়। প্রথম উপাধিটা কি রয়েছে বল, দেখতে পারবি? দেখতে বাংলা সাহিত্যের সার্থক ঔপন্যাসিক কি?
বাংলা সাহিত্যে সার্থক সার্থক উপন্যাসিক সার্থক উপন্যাস। উপন্যাস। তাহলে পরীক্ষাতে বারবার আসে যে বাংলা সাহিত্যের সার্থক ঔপন্যাসিক কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস কার লেখা? বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। Good. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থক উপন্যাসটার নাম হচ্ছে কি? কেশ। তিনি 1865, তাই তো? দেখ, এগুলো খুবই হালকা করে, যেমন বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস রচনার কৃতিত্ব বঙ্কিমচন্দ্র উপন্যাস আসলে পাশ্চাত্যের একটি সাহিত্য। এই লাইনটা তো দেখ। তার আগে বলি, এতে সাধারণত থাকে একটা সুসংগঠিত কাহিনী। কোথায়? উপন্যাস। কাহিনী মানে প্লট, সময় ও স্থানের পরিবর্তন, চরিত্র গঠন ও বিকাশ, কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত একটা খাপছাড়া ভাব কিন্তু উপন্যাসে যায় না। একটা ধারাবাহিকতা থাকে, শুরু, মিডিল, এন্ড কি শেষ, একটা পরিণতি। এবার দেখ, এই যে উপন্যাস আসলে পাশ্চাত্যের একটি সাহিত্য ধারা। লাইনটা একটু তোরা হালকা করে বুঝে নে, তাহলে তোদেরও কিছুটা জানা হবে। আজ কতক্ষণ ক্লাস হবে? এই প্রশ্নটা এখন করার মানে নেই। হুম। হ্যাঁ, কি রে? হ্যাঁ স্যার। দেওয়া আছে তোর? না স্যার, আমি জিজ্ঞাসা করছি, এরকম বলছিলাম। এই টপিক যতক্ষণ না শেষ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তোর মন আছে ক্লাস কখন শেষ হবে? দাদা কোথায়? না স্যার, সূর্যকান্ত জিজ্ঞাসা করছে, বলছি বলে দে আমাকে, তার জন্য আমি বললাম। কোথায় বললো তোকে? ওকে মেসেজ করছি, ওই স্যারকে বলে দে একটু, তার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম। ক্লাস সূর্যকান্ত, বারবার বলতেছি, ক্লাস যদি করতে ওর হয়তো নেট চলছে না স্যার, ও নেট চলছে নি তো পরে রেকর্ডিং ক্লাস করে নেবে, এতে কি আছে? এই তোরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ক্লাস করার সময় এসব করিস, তোরা বিপদে পড়বি। আমার কিছু দেখ, উপন্যাস আসলে পাশ্চাত্যের একটি সাহিত্য ধারা। এই যে উপন্যাস, এই যে পাশ্চাত্য মানেটা কি রে? পাশ্চাত্য মানেটা কি? আমাদের দেশ কি? আমাদের, দেশীয় উপন্যাস, দেশীয় উপন্যাস। হ্যাঁ, মানে আমাদের কি দেশের। দেশীয়, আমাদের নয়। তাহলে উপন্যাস আসলে পাশ্চাত্যের একটি সাহিত্য ধারা। তাহলে উপন্যাসের জন্ম কোথায়? আমাদের, আমাদের এখানে না। আমাদের ভারতীয় না, আমাদের ভারতে না। উপন্যাসের জন্ম পাশ্চাত্যে, অর্থাৎ ইউরোপে। ইয়ার জায়গাটা, এই যে এই সাহিত্যে যে নোভেল, যেটাকে ইংরেজি সাহিত্যে নোভেল বলা হয়, সেটাকে বাংলা সাহিত্যে কি বলা হয়? বলা হয়? ওটাকেই বাংলা সাহিত্যে উপন্যাস, তাই তো রে? অর্থাৎ এই যে ইংরেজি নোভেল কথাটি থেকে বাংলা সাহিত্যে উপন্যাস শব্দটির কি হয়েছে? প্রচলন হয়েছে। এরপরে যদি তোদের মনে একটা প্রশ্ন হয় যে কেন এই যে উপন্যাস কেন পাশ্চাত্য সাহিত্যের সাহিত্য ধারা বলা হচ্ছে, তোরা যদি একটু ভালো করে লক্ষ্য করিস তাহলে দেখতে পাবি যে আমাদের ভারতীয় প্রাচীন সাহিত্য বা ভারতীয় সাহিত্যগুলোর মধ্যে দেখ আমরা কি কি মহাকাব্য পাই, তাই তো? পুরাণ পাই, মঙ্গল কাব্য তোরা ফার্স্ট সেমিস্টারে গাদা গাদা পড়ে এসছিস, সেকেন্ড সেমিস্টারেও পড়েছিস, নাকি না রে?
পড়েছিস তো? খুব হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নাটক পাই, নানা রকমের গল্প পাই, কিন্তু এই যে আধুনিক অর্থে উপন্যাস আমরা সেরকম কিন্তু পাই না। উপন্যাস হচ্ছে মূলত পাশ্চাত্যে বিকশিত একটা নতুন ধারার সাহিত্য, যেখানে চরিত্র, সমাজ ও জীবনের বাস্তব ছবি ফুটে ওঠে। এটা হচ্ছে উপন্যাস। এরপরে তাহলে ভারতে উপন্যাসের আগমন কিভাবে ঘটল? না, 19 শতকে পাশ্চাত্যের প্রভাবেই বাংলায় উপন্যাস লেখা শুরু হচ্ছে। প্রথম বাংলা উপন্যাস কোনটা রে, এটা মুদ্রিত হচ্ছে? কোনটা বলতে পারবি? সেটা হচ্ছে পেরিচাঁদ মিত্রের আলালে ঘরের দুলা। আলালের ঘরে দোলা। এটা হচ্ছে প্রথম উপন্যাস বাংলা সাহিত্য। কিন্তু এটা কি সার্থক উপন্যাস? না, এটা সার্থক উপন্যাস নয়। পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম মুদ্রিত উপন্যাস হলেও এটা সার্থক উপন্যাস নয়। এরপরে আমাদের লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস, যেমন দুর্গেশ নন্দিনী বল, কপালকুণ্ডলা বল, আনন্দমঠ বল, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসকে আমাদের বাংলা সাহিত্য ধারায় পরিপূর্ণভাবে রূপ দেন। পরিপূর্ণ। এখানে দেখ খুব ভালো করে লেখা আছে। দেখ দেখ বঙ্কিমচন্দ্রের আগে ক্যাথেরিন মুলেন্সের ফুলমণি ও করুণার বিবরণ এবং পেরিচাঁদ মিত্রের আড়ালের ঘরের দুলাল লেখা হলেও সেগুলো উপন্যাসের সব শর্ত পূর্ণ করেনি বা করতে পারেনি। কিন্তু বঙ্কিমচন্দ্র তার দুর্গেশ নন্দিনী রচনার মাধ্যমে প্রথম বাংলা সাহিত্যে একটি পূর্ণাঙ্গ ও সার্থক উপন্যাস উপহার দেন। এর ফলে একদিকে তার প্রতিভার বিকাশ ঘটে, কার, বঙ্কিমচন্দ্র, অন্যদিকে বাঙালি পাঠক মানে আমরা এক নতুন সাহিত্য রসের সঙ্গে পরিচিত হয়। এই কারণেই বঙ্কিমচন্দ্রকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরেই প্রথম আমরা পূর্ণাঙ্গ এবং সার্থক উপন্যাস পাই। সে কারণেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়? কি বলা হয় রে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক। ঠিক আছে? বোঝা গেল জায়গাটা? বোঝা গেল হ্যাঁ স্যার। যে বলা হচ্ছে? ক্লিয়ার রে সবার? রে ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে দেখ, ওনাকে বলা হয় বাংলা উপন্যাসের জনক। এটাও ইম্পর্টেন্ট। বাংলা উপন্যাসের, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বিদ্যা। বিদ্যাসাগরকে। বাংলা উপন্যাসের জনক বলা হচ্ছে আমাদের কাকে? এবারে তোরা বলবি গদ্য আসছে কেন? তোরা তো বলতেই পারিস গদ্য পড়তে গিয়ে উপন্যাস আসছে কেন। এখানেই জেনে নে। কেন জেনে নে? কারণ তোদের সিলেবাসে তো উপন্যাস আছে, তাই তো? উপন্যাসের ধারায় বঙ্কিম মামু তো আছে এইভাবেই। হ্যাঁ স্যার। এরপরে গদ্য পড়ানোর পরেই ওর উপন্যাসে ঢুকেও বঙ্কিমচন্দ্রকে কমপ্লিট করতে হবে। দেখ বাংলা উপন্যাসের জন্য কেন বলা হচ্ছে, কারণ এর থেকেই প্রথম সাহিত্যে মানে সাহিত্য ধারার প্রথম 3টে উপন্যাস পাওয়া যায়। যেমন দেখ, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কার হাত ধরে? বঙ্কিমচন্দ্রের হাত ধরে। কি নাম? দুর্গেশ নন্দিনী। প্রথম রোমান্টিক উপন্যাস কার হাত ধরে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। নাম কি? বাংলা সাহিত্যের প্রথম সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস কার হাত ধরে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। নাম কি? বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র। এই কারণেই কিন্তু আমার কি হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাস। ঠিক আছে? অর্থাৎ দেখ, উপন্যাস সাহিত্যে
তার অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হচ্ছে? বাংলা উপন্যাসের জনক। করে নিবি এই জায়গাটা যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাসের মাধ্যমে তিনি যেমন নিজের মৌলিক প্রতিভার বিকাশ ঘটান, তেমনি বাঙালি পাঠকদের সামনে এক নতুন সাহিত্য রূপ তুলে। তারপরে দেখ, এই যে বঙ্কিমচন্দ্র তার সাহিত্য জীবনে মোট 14টা বাংলা উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা, যেটা বাংলা সাহিত্যে প্রথম স্থান অধিকার করে রেখেছে। এই যে উপন্যাস সাহিত্যে তার অসামান্য যে একটা অবদান, এই অবদানের কারণেই বঙ্কিমচন্দ্রকে বাংলা সাহিত্যের বাংলা উপন্যাসের জনক। 2 নাম্বারের প্রশ্ন দেবে এগুলা, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক কেন বলা হয়? এটা পুরোটা লিখে যদি দিস, কারো ক্ষমতা নেই 2 নাম্বার কেটে দেওয়া। ঠিক আছে, জায়গাটা ক্লিয়ার হয়েছে? হালকা করে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একে বাংলার স্কট বলা হয়। পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে যে স্কট কাকে বলা হয়, কিন্তু কেন বলা হয় এটা আসে। কাকে বলা হয় এটা প্রচন্ড পরিমাণে, ঠিক আছে? কাকে বলা হয় বাংলার স্কট? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র। আরে স্কট একজন ব্যক্তি রে ভাই, ওয়াল্টার স্কট, ঠিক আছে? এই যে ওয়াল্টার স্কট ইংরেজি সাহিত্যের একজন ব্যক্তি, এটা হচ্ছে স্কটিক সাহিত্যিক ওয়াল্টার স্কট। এই যে স্কট হচ্ছেন একজন ব্যক্তি, সে যেমন স্কটিক সাহিত্যিক, ঠিক সেরকম এই যে বাংলার স্কট, সেটা হচ্ছে আমাদের কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভালো করে এখানে পড়লেই বুঝতে পারবি যে ওয়াল্টার স্কটের মতোই বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির বিষয়বস্তু ছিল মধ্যযুগীয় পটভূমি ও রোমান্টিক কাহিনী। এই কারণেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার স্কট বলা। তাহলে বুঝতে পারছিস কেন বলা হয়? বুঝতে পারলি? কারণ ওদের দুজনের যে লেখন রীতি সেটা কিন্তু এইদিকে যেমন স্কট, এইদিকে আমাদের বাংলাতে সেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক এই কারণেই আমাদের বাংলার স্কট কাকে বলা হচ্ছে? বঙ্কিমচন্দ্র। অর্থাৎ ওয়াল্টার স্কটের মতোই বঙ্কিমচন্দ্র উপন্যাসগুলির মধ্যে ছিল মধ্যযুগীয় পটভূমি ও একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ করে হালকা করে। ওকে দেবে না কেন বলা হয় বাংলার স্কট, কিন্তু পরীক্ষাতে দেবে বাংলার স্কট কাকে বলে। ঠিক আছে, স্কট হচ্ছে একজন ব্যক্তি। হ্যাঁ, ঠিক আছে। সাহিত্য সম্রাট বলা হয়, তোরা সকলেই জানিস এটা। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসিক বলা হয়। বিষবৃক্ষ যেটা তিনি লিখছেন এইখানে ভালো করে লক্ষ্য কর, ঠিক আছে। আর রায় বাহাদুর বলা হয়। রায় বাহাদুরটা আসবে না, কারণ অনেকজন ব্যক্তি এই নামে খ্যাত আছে, সেই জন্য দেবে না। তো এটা একটু মনে রাখিস। এখান থেকে মনে রাখার বিষয়, উপরের যে দুটো সার্থক উপন্যাসিক বলা হচ্ছে দুর্গেশ নন্দিনীর হাত ধরে হচ্ছে, হ্যাঁ, তারপরে বাংলার স্কট বলা হচ্ছে এবং উপন্যাসের জনক বলা হচ্ছে। সার্থক উপন্যাসিক কেন বলা হয়, বাংলা উপন্যাসের জনক কেন বলা হয়, এই দুটো মনে রাখবি। এবং এই তিনটে খুব ভালো করে মনে রাখিস যে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমের হাত ধরে, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা বঙ্কিমের হাত ধরে, বাংলা সাহিত্যের সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস বিষবৃক্ষ বঙ্কিমবাবুর হাত ধরে। ঠিক আছে, এই তিনটে মনে রাখবি। ঠিক আছে, সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, আর প্রথম রচিত বা মুদ্রিত উপন্যাস আলালের ঘরের দুলাল। ঠিক আছে, বাংলা সাহিত্য, সেটা হচ্ছে কার? রিচাঁদ মিত্র বা টেকচাঁদ। ক্লিয়ার বাবুরা? বাকিরা হ্যাঁ স্যার। সবাই ঠিক আছে, রেসপন্সটা প্রচন্ড ইম্পর্টেন্ট করে দেখ। বিরক্ত লাগেনি তো রে তোদের? না স্যার। না স্যার। না স্যার। বিরক্ত লাগে না স্যার। তো ভূমিকা হিসেবে নর্মাল আছে, পড়ে নিবি, এগুলো ইম্পর্টেন্ট নয়। 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ মনীষী হচ্ছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতক পড়তেছিস যেহেতু, বাংলা গদ্যের ইতিহাসে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। সাহিত্য সম্রাট শুধু উপন্যাসের পথপ্রদর্শক হিসেবেই নন, প্রবন্ধ রচনাও তিনি নতুন দিশা দেখিয়েছিলেন। এক প্রচার, এটা ওনারই একটা কি পত্রিকা,
সম্পাদনা করছেন। এছাড়াও তিনি নবজীবন, সাধারণী ইত্যাদি পত্রিকায় নানা ধরনের প্রবন্ধ লিখেছিলেন। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য তার সম্পাদিত পত্রিকা কোনটা? বঙ্গদর্শন পত্রিকা। এখানেই তিনি বঙ্গদর্শন। একের পর এক প্রবন্ধগুলো প্রকাশ করেছেন। ম্যাক্সিমাম প্রবন্ধগুলো তিনি বঙ্গদর্শন পত্রিকাতেই কিন্তু প্রকাশ করছেন। বলা যায় তার অধিকাংশ প্রবন্ধই এই পত্রিকাতেই প্রকাশিত। কোন পত্রিকাতে? বঙ্গদর্শন পত্রিকাতে। পত্রিকা। হ্যাঁ, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এটা তোরা যে কোনো নোটের, যদি মনে কর গদ্য বা প্রবন্ধ সাহিত্য থেকে যদি নোট লং কোশ্চেন আসে, আর তোরা যদি যে কোনো নোটের মানে এই প্রবন্ধ বা গদ্য সাহিত্যের নিরিখে তোরা এই ভূমিকাটা যখন তখন ব্যবহার করতে, ভূমিকা হিসেবে প্রথমের জায়গাটা হিসেবে যদি নিজের থেকে প্রথম প্রবন্ধ ঢুকে যা, কারণ গদ্য সাহিত্যে আমরা ঢুকে গেলাম। প্রথম প্রবন্ধ ভালো করে লক্ষ্য কর, প্রথম প্রবন্ধ কোনটা? যেটা একটু আগে বললাম তোদেরকে, দ্য ক্যালকাটা রিভিউ, তাই তো? কোন শব্দ নামে লেখা হয়েছিল এটা? এটা পত্রিকা। এই যে বেঙ্গলি লিটারেচার নামে বেঙ্গলের লিটারেচার। কোন শব্দ নামে বেঙ্গলের লিটারেচার। একটু আগে বললাম, রামচন্দ্র। রামচন্দ্র ছদ্মনামে। রামচন্দ্র। হ্যাঁ, রামচন্দ্র ছদ্মনামে লিখেছিলেন বেঙ্গলি লিটারেচার, আর রামচন্দ্র বেঙ্গলি লিটারেচার। লিখছেন কৃষ্ণ চরিত্র, তাই তো? তো এইটা হচ্ছে তার প্রথম প্রবন্ধ, হ্যাঁ স্যার। যেটা 1800 খ্রিস্টাব্দে দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকাতে রামচন্দ্র ছদ্মনামে এই যে বেঙ্গলি লিটারেচার নামক একটি ইংরেজি প্রবন্ধ লেখার মধ্য দিয়ে বঙ্কিমের প্রবন্ধ জগতে আবির্ভাব। পুরো পরীক্ষাতে যদি দিয়ে দেয় এবারে এইরকম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ জগতে আবির্ভাব হয় কোন লেখার মধ্য দিয়ে, তখন কি হবে? বেঙ্গলি লিটারেচার। ওকে, যেটা তিনি রামচন্দ্র ছদ্মনামে জায়গাটা, হ্যাঁ স্যার। এটা প্রথম প্রবন্ধ হিসাবে কিন্তু মনে রাখিস, ঠিক আছে? যেটা কিন্তু ইংরেজি প্রবন্ধ। হ্যাঁ, এরপরে এটাও মাথায় মনে রাখবি যে পরীক্ষাতে যদি দিয়ে দিল যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি প্রবন্ধের নাম কি, তখন বেঙ্গলি লিটারেচার, প্রথম বাংলা লোকরহস্য, ঠিক আছে? সেটা একটু এই এই পরে আসবে। প্রথম প্রবন্ধ বোঝা গেল এটা, যেটা 1871 প্রকাশিত হচ্ছে। হ্যাঁ স্যার। এরপরে আমরা ধারাবাহিকভাবে ঢুকে যাব মূল জায়গাতে। তো মূল জায়গাতে ঢোকার আগে আমরা অত ডিপলি যাব না। হ্যাঁ, যে যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলোই শুধু তুলেছি, সেই জায়গাগুলোই তোদেরকে জানতে হবে। লোকরহস্য প্রবন্ধ ভালো করে লক্ষ্য কর। লোকরহস্য প্রবন্ধ, এই যে লোকরহস্য প্রবন্ধ, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ। এখানে ভালো করে লক্ষ্য কর, এই যে বেঙ্গলি লিটারেচার, এটা কিন্তু পত্রিকাতে প্রকাশিত হয়েছে, এটা গ্রন্থাগারে প্রকাশিত হয়নি, ঠিক আছে? দেখ, দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 1871, এটা গ্রন্থাগারে প্রকাশিত হয়নি। যদি বলা হয় প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ, তখন কি হবে? লোকরহস্য গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তাহলে ভালো করে দেখ, লোকরহস্য প্রকাশিত হচ্ছে 1874 খ্রিস্টাব্দে, এটা খুব ভালো করে মনে রাখিস। এবং এটি তার প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে? 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত। দেখ কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে এর প্রবন্ধগুলো, এখানে অ্যাড হবে প্রবন্ধ গ্রন্থটি নয়, এর ভিতরে যে প্রবন্ধগুলো রয়েছে 16টা প্রবন্ধ, সেই 16টা প্রবন্ধ বঙ্গদর্শন ও প্রচার পত্রিকায় প্রকাশিত। পরীক্ষাতে এরকম দেবেনি যে লোকরহস্যের অন্তর্গত প্রবন্ধগুলি কোন পত্রিকাতে প্রকাশিত হয়, দেবেনি এরকম, ঠিক আছে? যে বঙ্গদর্শন ও প্রচার পত্রিকায় লিখতে হবে তোদেরকে, এটা দেবেনি। এইটা অতটা মনে রাখার দরকার নেই। তবে মনে রাখিস এখানে যে এই লোকরহস্য যে প্রবন্ধ গ্রন্থটি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যেটা প্রথম প্রকাশিত হচ্ছে 1874 খ্রিস্টাব্দে, এই প্রবন্ধ গ্রন্থে মোট 16খানা প্রবন্ধ রয়েছে, ঠিক আছে? এটা খুব ভালো করে মনে রাখবি। কতখানা? 16খানা। এই প্রবন্ধ গ্রন্থ 16খানা। প্রথম প্রবন্ধ যেটা হচ্ছে ব্যাঘ্রাচার্য গৃহনাঙ্গুল,
হ্যাঁ, এটা সম্ভবত ক্লাস 9 না ক্লাস 10 হবে, সাহিত্য সম্ভারের প্রথম পড়া। ঠিক আছে, ব্যাঘ্রাচার্যের গৃহলাঙ্গুল। ওকে, শেষ প্রবন্ধটা হচ্ছে নিউ ইয়ার্স ডে। অত দরকার নেই এটা, শুধু প্রথম যে প্রবন্ধ এটা একটু মনে রাখবি এর। ওকে, প্রথম সংস্করণের আখ্যাপত্রে প্রবন্ধ গ্রন্থটির একটা নাম ছিল, সেটা হচ্ছে কৌতুক ও রহস্য। যদি পরীক্ষাতে প্রশ্ন দেই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য যে প্রবন্ধ গ্রন্থটি তার পূর্ব নাম কি ছিল, তাহলে কি হবে রে? কৌতুক ও রহস্য। কৌতুক ও রহস্য। এটা কিন্তু তার প্রথম কৌতুক ও সংস্করণ। রহস্য। হ্যাঁ, এটা হচ্ছে তার পূর্ব নাম। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে 1888 খ্রিস্টাব্দে। মনে রাখার কোনো দরকার নেই তোদের এগুলা, তো এখান থেকে একটু মনে রাখবি যে এই প্রবন্ধ গ্রন্থের কয়েকটি ইম্পর্টেন্ট প্রবন্ধের নাম। তার মধ্যে প্রথমেই যেটা বললাম যে ব্যাঘ্রাচার্য গৃহলাঙ্গুল, তারপর হচ্ছে বাবু, তারপর হচ্ছে গান, বসন্ত ও বিরহ, এবং শেষ যে প্রবন্ধটা রয়েছে সেটা হচ্ছে নিউ ইয়ার্স ডে। ঠিক আছে, তো এখানে এই প্রথম যেটা আছে এটা একটু মনে রাখার চেষ্টা করবি, বাবুটা মনে রাখার চেষ্টা করবি, এবং শেষের যে জায়গাটা সেটা একটু মনে রাখার চেষ্টা করবি। এখান থেকে প্রশ্ন এইরকম দেই যে হয়তো দিল যে লোকরহস্য প্রবন্ধ গ্রন্থটির প্রথম প্রবন্ধের নাম কি, তখন তোদেরকে লিখ। যদি বলা হলো যে ব্যাঘ্রাচার্য গৃহলাঙ্গুল এই প্রবন্ধটি কার লেখা এবং কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, তখন কি হবে? প্রবন্ধটি কার লেখা? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র লেখা চট্টোপাধ্যায়। হ্যাঁ, লোকরহস্য এবং কোন প্রবন্ধ গ্রন্থের কাব্যগ্রন্থ অন্তর্গত? লোকরহস্য। লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। এই জায়গাটা হ্যাঁ স্যার। এরপরে বাবুরা চলে আই মূল জায়গাতে, সেটা হচ্ছে আমাদের কমলাকান্তের দপ্তর। এখানে দেখে রাখি এটা একটা হাস্যরসাত্মক শ্রেণীর, যত ইম্পর্টেন্ট নয়। কমলাকান্তের দপ্তর এটা প্রচন্ড ইম্পর্টেন্ট এবং ভাইটাল তোদের পরীক্ষার জন্য, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। হ্যাঁ, এটা খুব ভালো করে একটু মনে রাখবি। দেখ, যেটা 1875 সালে প্রকাশিত হচ্ছে কমলাকান্তের দপ্তর, প্রথম প্রবন্ধ লোকরহস্য যেটা 1874 সাল, তাই তো রে? দ্বিতীয় হচ্ছে কমলাকান্তের দপ্তর। এই যে কমলাকান্তের দপ্তর, এই কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধটা, এটা কি প্রবন্ধ, কি জাতীয় প্রবন্ধ? এটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত প্রবন্ধ। ঠিক আছে, যদি বলা হয় যে কার হাত ধরে বাংলা সাহিত্যে ব্যক্তিগত প্রবন্ধের সূচনা হয়েছিল, কি হবে? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে বাংলা সাহিত্যে প্রবন্ধের শুরু হয়েছিল, ব্যক্তিগত প্রবন্ধ। ব্যক্তিগত প্রবন্ধের প্রপাত। কিন্তু এই ব্যক্তিগত প্রবন্ধ জিনিসটা কি জানিস? ব্যক্তিগত প্রবন্ধ কাকে বলে জানিস? নিজের ব্যক্তিগত মনোভাব প্রকাশিত হবে। দারুণ, দেখ সুন্দর বলেছে। ব্যক্তিগত প্রবন্ধ হচ্ছে এমন প্রবন্ধ যেখানে লেখক নিজের জীবনের যে অভিজ্ঞতা, অনুভূতি, চিন্তা, দুঃখ, সুখ, হ্যাঁ, মতামত বা স্মৃতিকে নিজের মতো করে লিখে প্রকাশ করেন, সেটাই হচ্ছে কি ব্যক্তিগত প্রবন্ধ। ব্যক্তিগত প্রবন্ধ। বোঝা গেল জায়গাটা? তো কমলাকান্ত দপ্তরটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের রচিত একটা ব্যক্তিগত প্রবন্ধ, যেটা কত সালে প্রকাশিত হচ্ছে? 1875। 1875। 1875। 1875। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কমলাকান্তের দপ্তরের মধ্যে যে সকল প্রবন্ধ গুলো রয়েছে সেগুলা কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ। এটা ভুল হয়েছে, গ্রন্থটি নয়, এর অন্তর্গত যে প্রবন্ধগুলা এগুলা বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশ। ঠিক আছে,
এই প্রবন্ধ গ্রন্থে মোট 14টা প্রবন্ধ রয়েছে। ভালো করে লক্ষ্য করবি, মোট কটা প্রবন্ধ রয়েছে? মোট 14টা প্রবন্ধ রয়েছে। 14টা। মোট 11টা বঙ্কিমচন্দ্র লিখেছে। তো পরীক্ষাতে যদি প্রশ্ন দেই যে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটিতে বঙ্কিমচন্দ্রের লেখা কটি প্রবন্ধ রয়েছে? 11টি। 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 কটা? আরে 11, তাই তো? 11টি। আর যদি 11টা। হ্যাঁ, আর যদি বলা হয় কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটিতে মোট কতগুলি প্রবন্ধ রয়েছে? 14টি। 14টি। কি আছে এটা? এটা সেরকম নেই, তো এটা মনে রাখবি। এর মোট 11টা প্রবন্ধ হচ্ছে কমলাকান্তের দপ্তরের মধ্যে বঙ্কিমচন্দ্রের। এটা তুই ইয়ে করবি। করে দেখ এখানে যে এই যে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলির মধ্য দিয়েই বাংলা সাহিত্যের ব্যক্তিগত প্রবন্ধের সূচনা হয়, সেটা একটু আগে তোদেরকে বললাম। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন দেই যে বাংলা সাহিত্যে ব্যক্তিগত প্রবন্ধের সূচনা কোন গ্রন্থের মধ্য দিয়ে হয়, কি হবে? কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের কমলাকান্তের দপ্তর। দপ্তর মধ্য দিয়ে। বাংলা সাহিত্যে ব্যক্তিগত প্রবন্ধের সূচনা কার হাত ধরে হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। গুড। নেক্সট হচ্ছে দেখ, বঙ্কিমচন্দ্র এই গ্রন্থকে নিজের শ্রেষ্ঠ রচনা বলেছে। তাহলে যদি পরীক্ষাতে আসে যে বঙ্কিমচন্দ্রের লেখা শ্রেষ্ঠ রচনার নাম কি, গদ্য রচনার নাম কি, বা গ্রন্থের নাম কি? কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর। তখন দেখছি সেখান থেকে কতগুলো ইম্পর্টেন্ট দেখ। এই প্রবন্ধ গ্রন্থের উল্লেখযোগ্য কিছু প্রবন্ধ, যেটা মনুষ্য ফল, আমার মন, ঢেঁকি, বিড়াল, বড় বাজার, পতঙ্গ, বসন্তের কোকিল, একটি গীত, আমার দুর্গোৎসব। খুব ইম্পর্টেন্ট। মনুষ্য ফল খুব ভালো করে মনে রাখবি। এই প্রবন্ধ গ্রন্থকে মানুষকে বিভিন্ন ফলের সাথে তুলনা করেছে। আমার মন মনে রাখবি, ঢেঁকিটাও মনে রাখিস। বিড়াল তোরা জানিস খুব ভালো করে, এটা না পড়লেও তোরা লিখতে পারবি আশা করি। বড় বাজার মনে রাখবি, আর এখানে বসন্ত কোকিল মনে রাখবি। এগুলা তোর না মনে রাখলেও চলবে। কি কি? মনুষ্য ফল কার প্রবন্ধ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমার মন কার প্রবন্ধ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঢেঁকি, বিড়াল, বড় বাজার অ্যান্ড বসন্ত কোকিল, এগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে বিড়াল, বড় বাজার আর মনুষ্য ফল আর বসন্ত কোকিল, এই চারটে খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে বারবার দেই। কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এগুলা? কমলাকান্তের দপ্তর। এই প্রবন্ধগুলো কোন পত্রিকায় প্রকাশিত হয় রে? কমলাকান্তের দপ্তর। কোন পত্রিকায় প্রকাশিত হয় রে নুনুরা? এই বঙ্গদর্শন। প্রদর্শন। ও, বঙ্গদর্শন। বঙ্গদর্শন। দেখ, এই প্রবন্ধ গ্রন্থের একটা বিখ্যাত উক্তি কারণেই দিয়েছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য নয়, মানুষের জন্য। মানুষ হয়ে মানুষের জন্য। কি রয়েছে? না, যে লোকের উপকার করে না, দেখ, উপকার না করে তাহার বৃথায় এই জন্ম। মানে কি? যে লোকের উপকার করে না সেই মানুষটার জন্মটাই বৃথা। অর্থাৎ তুই মানুষ হয়ে যদি আর একটা মানুষের উপকার না করিস, তাহলে তুই জন্মগ্রহণ করেছিস যে রক্ত মাংসের মানুষ হিসেবে, সেটা তোর বৃথা। করে একটু চলে আয়, এই যে কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধ গ্রন্থটা রয়েছে, এই যে প্রবন্ধ গ্রন্থে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হাস্যরসের মাধ্যমে জীবনের গভীর ভাবকে প্রকাশ করে। হাস্যরসের মাধ্যমে মানে এখানে এমন এমন কথাবার্তা রয়েছে যেগুলো শুনে তোর হেসে হেসে পেট ছিঁড়ে যাবে। বিড়াল প্রবন্ধ যদি পড়িস তাহলে বুঝতে, এই যে কমলাকান্তের দপ্তর, এর এই যে কমলাকান্ত যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা হচ্ছে একজন নেশাখোর। কিসের নেশা করে এই বেটা?
বেটা আফিমের নেশা করে। আর কি খেতে ভালোবাসে না দুধ খেতে ভালোবাসে। তাহলে দুধ খেতে যেহেতু ভালোবাসে তাহলে একটা গাই লাগবে। তাহলে একটা গাইও আছে। সেই গাইটার নাম কি? না সেই গাইটার নাম হচ্ছে মঙ্গলা। তাহলে গাই আছে, তাহলে দুধ তো দুইতে হবে। তাহলে একটা গোয়ালিনীর প্রয়োজন। তাহলে একটা গোয়ালিনীও আছে। গোয়ালিনীর নাম কি? না প্রসন্ন। এরপরে দুধ যেহেতু আছে, যেহেতু দুধ চুরি করতে একজন ব্যক্তি বলবো না, একটা প্রাণী ঢুকবে, যার নাম হচ্ছে বিড়াল। তাহলে এই কটা মানুষ আমরা, বা এই কটা ক্যারেক্টার আমরা কিন্তু কমলাকান্ত দপ্তর প্রবন্ধে পাই। এর বাইরে কিন্তু এই যে কমলাকান্ত বলে যে ক্যারেক্টারটা রয়েছে, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি, এই জগতের বাইরে আর কোনো রিলেশন কারোর সাথে কিন্তু এই কমলাকান্তের নেই। ঠিক আছে? অর্থাৎ বাস্তব জীবনের অন্য কারোর সঙ্গে তার আর কোনো প্রকৃত সম্পর্ক কিন্তু নাই। তো এই বেটা কি করে কমলাকান্ত? এ বেটা কিছুই করে না। এ বেটা পড়ে পড়ে শুধু আফিম খায়। আর মানুষ যদি আফিম বেশি খায় তাহলে কি হবে? একটা মানুষ যদি চুল্লু খেয়ে থাকে তাহলে সেই মানুষটা ভালো করে কথা বলতে পারবে রে? সেই মানুষটা ভালো করে চলতে না স্যার, না পারবে? টুনকি মুরগির না। মতো ঝিমোতে থাকবে সবসময়। তাই তো হয়। এই যে কমলাকান্ত যেহেতু হ্যাঁ খায় বেটা সবসময় সারা দিন ধরে, সেহেতু শুধু ঝিমোতে থাকে। আর একটা মানুষ যখন নেশা করে তখন তার মুখ দিয়ে এসব কথাবার্তা বার হয় সে নিজেও কিন্তু জানে না। উদ্ভট উদ্ভট টাইপের কিন্তু সে কথাবার্তা বলে। তাহলে আলটিমেটলি কি হলো? এই যে কমলাকান্ত, এই কমলাকান্ত আফিম খেয়ে ঝিমোতে থাকে আর অদ্ভুত সব মানে উদ্ভট উদ্ভট টাইপের কথাবার্তা কিন্তু। আর এই যে উদ্ভট উদ্ভট কথাবার্তা, এই কথাবার্তার মধ্যগুলো, এই কথাবার্তাগুলো যখন পাঠকরা পড়ে তখন তারা হাসে, সেই জন্য এটা হাস্যরসাত্মক। কিন্তু এই যে শুধু কি হাসি আছে না, এই যে উদ্ভট যে কথাবার্তা কমলাকান্তের মুখ দিয়ে যে নির্গত হচ্ছে, এই কথাগুলো শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য নয়। এই কথাগুলোর মধ্যে জীবনের একটা সূক্ষ্ম জিজ্ঞাসা, চিন্তা লুকিয়ে আছে। একটা বাস্তব জগৎকে হাসি ঠাট্টার মধ্য দিয়ে কিভাবে সুন্দরভাবে প্রকাশ করা যায়, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের যে প্রবন্ধগুলো রয়েছে সেখান থেকে পড়ে নিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে। এবার জায়গাটা এই হচ্ছে কমলাকান্তের দপ্তর। বোঝা গেল জায়গাটা? কমলাকান্তের দপ্তর হ্যাঁ আসলে, স্যার। আর এই যে যেহেতু কমলাকান্তের মুখ দিয়ে নির্গত যে কথাগুলো বার হচ্ছে, উদ্ভট গুলো, এবং তার নিজস্ব যে অভিজ্ঞতার একটা ছবি আছে এখানে, এবং তার নিজের ব্যক্তিগত প্রবন্ধ, সে কারণে এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটিকে কমলাকান্তের জবানবন্দিও কিন্তু বলা হয়। অতটা ইম্পর্টেন্ট নয়, এটা মনে রাখবি। কমলাকান্তের দপ্তর, ক্যারেক্টার কমলা মানে কমলাকান্ত, পাশাপাশি প্রসন্ন গোয়ালিনী আছে, পাশাপাশি মঙ্গলা গায়ে আছে, পাশাপাশি বিড়াল বলে একটা। এর বাইরে কিন্তু আর কিছুই নাই। 14টা প্রবন্ধ গ্রন্থ রয়েছে এখানে, তার মধ্যে 11টা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ঠিক আছে? এর মধ্যে যতগুলো প্রবন্ধ রয়েছে সব বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে। মূল হচ্ছে মনুষ্যফল, আমার মন, ভালো করে রাখবি, বিড়াল, বড়বাজার আর বসন্তের, এগুলো একটু দেখে রাখিস। আর সেরকম কিছু নেই। এটা হচ্ছে কমলাকান্তের দপ্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা। ঠিক আছে? আর এই গ্রন্থের মধ্য দিয়েই বাংলা সাহিত্যে ব্যক্তিগত প্রবন্ধের সূচনা হচ্ছে, এবং বঙ্কিমচন্দ্রের হাত ধরেই বাংলা সাহিত্যে ব্যক্তিগত প্রবন্ধের। ক্লিয়ার? যে দিক দিয়ে প্রশ্ন করুক আশা রাখছি তোরা উত্তর দিতে পারবি। কমলাকান্তের দপ্তর সম্পর্কে লেখো, এরকম প্রশ্ন আসবে। ঠিক আছে রে? বোঝা গেল জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিদের ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ স্যার।
এরপরে দেখ কি রয়েছে, এরপরে আছে বিজ্ঞান রহস্য। কমলাকান্তের দপ্তর কত সালে প্রকাশিত হলো তাহলে বল শুনি। 1875। 1871। 800। এরপরে কি আছে, বিজ্ঞান। বিজ্ঞান রহস্য, এটাও 800। দেখ এই গ্রন্থটার সম্পূর্ণ একটা নাম আছে, সেটা কি না বিজ্ঞান রহস্য অর্থাৎ বৈজ্ঞানিক প্রবন্ধ সংগ্রহ। এটা হচ্ছে এর সম্পূর্ণ নাম। পরীক্ষাতে যদি প্রশ্ন দেই যে বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থটির সম্পূর্ণ নাম কি, তাহলে পুরোটা তোদেরকে লিখতে হবে কি বিজ্ঞান রহস্য অর্থাৎ বৈজ্ঞানিক প্রবন্ধ অর্থাৎ বৈজ্ঞানিক সংগ্রহ। প্রবন্ধ ক্লিয়ার? এই গ্রন্থটা 1875 সালে প্রকাশিত হচ্ছে। এই গ্রন্থের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে বিজ্ঞানের যে বিভিন্ন রহস্য সেই জায়গাগুলো কিন্তু মোট 9টা প্রবন্ধ আছে, মনে রাখবি মোট 9টা প্রবন্ধ আছে। এটা খুব ইম্পর্টেন্ট যে বিজ্ঞান রহস্য যে প্রবন্ধ গ্রন্থটা, সেখানে মোট কতগুলো প্রবন্ধ আছে, মোট 9টা প্রবন্ধ আছে। তার মধ্যে জ্যোতির্বিজ্ঞান ওটা দরকার নেই, মোট 6টা আছে জ্যোতির্বিজ্ঞান। হ্যাঁ, এর মধ্যে 6টাই হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, তো এটা দরকার নেই। তবে মনে রাখিস যে মোট 9টা প্রবন্ধ আছে কিন্তু এই বিজ্ঞান রহস্য প্রবন্ধ। উল্লেখযোগ্য হচ্ছে ধুলা, জৈবনিক, হ্যাঁ, কতকাল মনুষ্য, এগুলো দরকার নেই, এখান থেকে কোনো প্রবন্ধ গ্রন্থ মনে রাখার দরকার নেই। কমলাকান্তের দপ্তর থেকে কিন্তু প্রবন্ধ গ্রন্থগুলো মনে রাখবি, এখান থেকে প্রবন্ধ গ্রন্থগুলো রাখার দরকার নেই। হ্যাঁ, তুই মনে রাখবি এখানে মোট প্রবন্ধ সংখ্যা হচ্ছে 9টা। বিজ্ঞানের রহস্যকে তিনি তুলে ধরেছেন এই প্রবন্ধ গ্রন্থে, যেটা 1875 সালে প্রকাশিত হয় এবং এর সম্পূর্ণ নাম হচ্ছে বিজ্ঞান রহস্য অর্থাৎ বৈজ্ঞানিক প্রবন্ধ গ্রন্থ। এরকম যদি তোরা তাকাস তাহলে আর একটু যদি আমি বলি, তাহলে এখানে বলা যেতে পারে যে বঙ্কিমচন্দ্র আসলে চেয়েছিল যে সাধারণ মানুষ যেন বিজ্ঞানের যে জটিল বিষয় সেগুলো সহজভাবে বুঝতে পারে। সেই জন্য তিনি এই প্রবন্ধ গ্রন্থটাতে লিখেছেন, বিভিন্ন জায়গাগুলো তিনি দেখিয়েছেন বিজ্ঞানের রহস্যমূলক যে জায়গাগুলো খুব সহজ সরল ভাষায়। ঠিক আছে, অর্থাৎ বৈজ্ঞানিক বা বিজ্ঞানের যে কঠিন ধারণাগুলো আছে সেগুলো সাধারণ ভাষায় গল্পের ভঙ্গিতে তিনি ছিলেন এই প্রবন্ধ গ্রন্থের ভিতরে যে সকল প্রবন্ধগুলো রয়েছে তার মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার জায়গাটা? আর সেরকম এখান থেকে কিছু নেই, বোঝা গেল? এইটুকু পয়েন্টগুলো মনে রাখিস। এরপরে দেখ মুচিরাম গুড়ের জীবন চরিত্র প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা একটা যেহেতু ব্যঙ্গাত্মক রচনা, তো সেই জন্য ইম্পর্টেন্ট। এটা কোন ছদ্মনামে লিখছে এটা বল? দর্পনারায়ণ। দর্পনারায়ণ। দর্পনারায়ণ প্রতিকুণ্ড। দর্পনারায়ণ টুন্ডু। প্রতিতুণ্ড। নারায়ণ, এটি একটি কিরে ব্যঙ্গাত্মক প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ। এখানে মোট 14টি পরিচ্ছেদ রয়েছে, মানে 14টি পাঠ রয়েছে। ঠিক আছে, এই গ্রন্থটি প্রকাশিত হচ্ছে কত সালে? 1884। 1884। এই প্রবন্ধগুলোও বঙ্গদর্শনে প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে। এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখিস যে মুচিরাম গুড়ের জীবনচরিত গ্রন্থটি রেভারেন্ট লাল বিহারী দে নামক বিখ্যাত ব্যক্তিকে কেন্দ্র করে রচিত। হ্যাঁ, এটা একটু ভালো করে মনে রাখবি। কোন ব্যক্তিকে কেন্দ্র করে মুচিরাম গুড়ের জীবন চরিত্র লেখা হচ্ছে? সেটা হচ্ছে রেভারেন্ট রেভারেন্ড লাল বিহারী দে। এবং এটাকে অসম্পূর্ণ উপন্যাসের খসড়াও কিন্তু হয়। শুধু এটা মনে রাখিস একটা পয়েন্ট হিসেবে। এখানে পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গদ্য গ্রন্থটিকে বা কোন প্রবন্ধটিকে অসম্পূর্ণ উপন্যাসের খসড়া বলে চিহ্নিতকরণ করা হয়, সেটা হবে মুচিরাম গুড়ের জীবনচরিত। মুচিরাম গুড়ের জীবনচরিত প্রবন্ধ গ্রন্থটি কোন ব্যক্তিকে কেন্দ্র করে রচিত হয়েছে? রেভারেন্ট রেভারেন্ড লাল লাল বিহারী।
রেভারেন্ড লাল বিহারী মোট কটা পরিচ্ছেদ আছে এখানে? 14টি। 14টি পরিচ্ছেদ। 14টি এটা কি জাতীয় প্রবন্ধ গ্রন্থ? ব্যঙ্গাত্মক। 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 ব্যঙ্গাত্মক কোন ছদ্মনামে লিখছে? ব্যঙ্গাত্মক না, দর্পনারায়ণ দর্পনারায়ণ কুন্ডু দর্পনারায়ণ প্রতিতুণ্ড, প্রতিতুণ্ড তাই তো? তাহলে এই ব্যঙ্গাত্মক রচনা বলতে কি? ব্যঙ্গাত্মক রচনা জিনিসটা কি জানিস? জানিস? কাউকে ব্যঙ্গ করে লেখা। না স্যার। অবশ্যই কাউকে ব্যঙ্গ করা, অবশ্যই। যে রচনায় লেখক সমাজের যে ভুল, কুসংস্কার, ভণ্ডামি বা মানুষের অদ্ভুত আচরণকে হাস্যরস বা ব্যঙ্গরসের মাধ্যমে তুলে ধরে, সেই সমস্ত রচনাকে আমাদের এই যে ব্যঙ্গাত্মক রচনা বোঝা গেল। এইটা হচ্ছে ক্ষুদিরাম গুড়ের একটু ভালো করে মনে রাখবি, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এরপরে আসছে সাম্য। সাম্য মানেই সমান অধিকারের একটা জায়গা। এখানে মোট 5টা প্রবন্ধ গ্রন্থ রয়েছে। দেখ, 1879, এটা 89 হবে, 89 হবে নি, 1889 জায়গাটা খুঁজে করে দেবো। 1889 প্রকাশিত হচ্ছে। এই গ্রন্থের প্রবন্ধগুলো কোথায়? সেম জায়গা, বঙ্গদর্শনে প্রকাশিত হয়। এখানে দেখ যে নরনারীর প্রতি বৈষম্যের প্রতিবাদ জানিয়ে হ্যাঁ বল, কি বলছিস? বলছিস আর এটা 1879, স্যার, এটা এটা 1889 1889 আছে। বুঝতে পারলাম না। নিচেই আছে এইখানটাতে ভুল হয়েছে, এটা 1889 হবে, 1879 হবে। সাম্য যে প্রবন্ধ গ্রন্থটি, এটা 1879 হবে, 1889 হবে না। কি 1889 আছে? ঠিক আছে। 1889 আছে বলছিস? প্রবন্ধ গ্রন্থটি 1889 সালে প্রকাশিত। না না, এটা এই এই না, জায়গাটা এখানে আছে। এইটা টাইপিং মিস্টেক হয়েছে রে। হ্যাঁ স্যার, ঠিক আছে। 1879 সালে প্রকাশিত হবে, হ্যাঁ? এইটা টাইপিং মিস্টেক, এটা 1889 হবে না, 1879 সালে প্রকাশিত হবে। সাম্য যে প্রবন্ধ গ্রন্থটি, সেটা কত সালে প্রকাশিত হচ্ছে বল? 1879। 1879 89 হবে নি, এটা আমি কারেকশন করে এটা পাঠিয়ে দেবো। যখন পাঠাবো তখন দেখ। এই প্রবন্ধ গ্রন্থে বঙ্কিমচন্দ্রের দৃষ্টি প্রসারিত সমাজের সকল শ্রেণীর সর্বস্তরের বঞ্চিত নরনারীর প্রতি বৈষম্যের প্রতিবাদ জানিয়ে লিখিয়েছেন এই জায়গাটা। একটা সাম্যের কথা কিন্তু এই প্রবন্ধে তিনি বলছেন। এই প্রবন্ধ গ্রন্থের উল্লেখযোগ্য প্রবন্ধের নাম হচ্ছে বঙ্গদেশের কৃষক। এটা খুব ভালো করে মনে রাখবি, এটা পরীক্ষাতে বারবার আসে যে বঙ্গদেশের কৃষক এই প্রবন্ধ গ্রন্থটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? সরি, এই প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? সাম্য। এই প্রবন্ধ গ্রন্থে এই যে বঙ্গদেশের কৃষক, এই প্রবন্ধে পরাণ মণ্ডল বলে একজন ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারের দুর্দশা যে চিত্র, সেটাই কিন্তু এর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা মনে রাখবি খুব ভালো করে, যে বঙ্গদেশের কৃষক প্রবন্ধটা সাম্য প্রবন্ধ গ্রন্থ। সাম্য প্রবন্ধটি কত সালে প্রকাশিত? 1879-তে। 5টা প্রবন্ধ গ্রন্থ রয়েছে। প্রবন্ধ গ্রন্থগুলো পত্রিকায় প্রকাশিত হয় কোথায় রে? বঙ্গদর্শনে প্রকাশিত হয়। তাহলে বঙ্গদেশের কৃষক এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে বঙ্গদেশের কৃষক কোন পত্রিকায় প্রকাশিত হয়? হুম, বল। এই 5টা প্রবন্ধ গ্রন্থ, এই 5টা প্রবন্ধ বঙ্গদর্শনে প্রকাশিত হয়,
তার মধ্যে একটা হচ্ছে বঙ্গদেশের কৃষক। তাহলে এই বঙ্গদেশের কৃষকটা কোন পত্রিকায় প্রকাশিত হবে? বঙ্গদর্শন। বঙ্গদর্শন। এটা মনে রাখবি যে বঙ্গদেশের কৃষক, এই প্রবন্ধটা এটা কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। থামবো। এখান থেকে আর দরকার নেই, এটা পরীক্ষাতে অতটা আসে না। যদি বিবিধ প্রবন্ধ, এটা কমলাকান্তের দপ্তর যতটা ইম্পর্টেন্ট, বিবিধ প্রবন্ধ ততটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছিস? এই বিবিধ প্রবন্ধটা খুব ভালো করে তোদের মুখস্থ করে রাখতে হবে। এই বিবিধ প্রবন্ধ গ্রন্থটা যেটা রয়েছে, এটা মোট দুটো খণ্ড রয়েছে। একটা হচ্ছে 1887 আর একটা হচ্ছে 1800। তাহলে বিবিধ প্রবন্ধ গ্রন্থের প্রথম খণ্ড কত সালে প্রকাশিত হয়? 1887। 1887। দ্বিতীয় 1892। 1800। প্রথম খণ্ডে প্রবন্ধের সংখ্যা হচ্ছে 16টা, দ্বিতীয় খণ্ডের প্রবন্ধের সংখ্যা মনে রাখিস, পরীক্ষাতে দিতে পারে। বিবিধ প্রবন্ধ গ্রন্থের প্রথম খণ্ডের প্রবন্ধের সংখ্যা কটা? 16টি। খণ্ডের 22টি। 22। 22টি। এটি বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। পরীক্ষাতে যদি দেই বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থটির নাম লেখো, কি হবে? বিবিধ প্রবন্ধ। সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ মানে কি বল? মানে সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ বা রচনা কাকে বলা হয়? বলতে পারবি? দেখ, সাহিত্য বল বল। দেখ, দেখ, সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ যে গ্রন্থে সাহিত্যকর্ম, সাহিত্যিক বা সাহিত্য ধারার ভালো মন্দ, গুণ দোষ, শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে বিচার করা হয়, এই গ্রন্থগুলোকে সমালোচনামূলক গ্রন্থ বলা হয়। ঠিক আছে, বুঝা গেল? অর্থাৎ এখানে কোনো একটা সাহিত্য কর্মের সমালোচনা করা হবে, সেটা বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে, তার ভালো, তার মন্দ, তার দোষ গুণ, হ্যাঁ, তার শক্তি, তার দুর্বলতা, প্রত্যেকটা জায়গা কিন্তু বিশ্লেষণ করা, সেটা হচ্ছে সমালোচনা। এরকমই একটা জায়গা হচ্ছে বিবিধ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র। ভালো করে মনে রাখ, প্রথম খণ্ডে 16টা, দ্বিতীয় খণ্ডে 22টা। প্রথম খণ্ডের উল্লেখযোগ্য প্রবন্ধ একটা হচ্ছে বিদ্যাপতি ও জয়দেব। এমএ তে বাংলা নিয়ে করিস তাহলে তোরা এটা তোদেরকে অবশ্যই হবে। শকুন্তলা মিরান্ডা এবং দেশদিমনা, এই দুটো প্রবন্ধ করে উপর দিকে তোদেরকে পড়তে হবে। জানি না তোদের সিলেবাসে অ্যাড করেছে কিনা, তবে যদি ওল্ড সিলেবাস যদি তোরা তাকাস তাহলে ডিএসসি পেপারে এই দুটো প্রবন্ধই কিন্তু ছিল। ঠিক আছে, যে দুটো প্রবন্ধ বিবিধ প্রবন্ধ গ্রন্থের প্রথম খণ্ডের অন্তর্গত, একটা হচ্ছে বিদ্যাপতি ও জয়দেব, আর একটা হচ্ছে শকুন্তলা মিরান্ডা এবং দেশদিমনা। এটা পুরোটাই, হ্যাঁ, এটা পুরোটা কিন্তু একটা। শকুন্তলা মিরান্ডা এগুলো আলাদা আলাদা নয়, পুরোটা মিলে একটা প্রবন্ধ, শকুন্তলা মিরান্ডা এবং দেশদিমনা। ঠিক আছে, আর দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে বাংলার ইতিহাস, বাহুবল ও বাক্যবল, বাংলা ভাষা, লোকশিক্ষা। এইখানে প্রত্যেকটা প্রবন্ধ দেওয়া আছে, প্রত্যেকটা প্রবন্ধ কিন্তু মনে রাখবি পরীক্ষাতে আসতে পারে। পরীক্ষাতে দেখতে পারে যে বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের রচয়িতাকে কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ। এইরকম ভাবে প্রত্যেকটা মনে রাখবি। কতগুলো দেওয়া আছে? বিদ্যাপতি ও জয়দেব, শকুন্তলা মিরান্ডা, দেশদ্বীপ, বাংলার ইতিহাস, বাহুবল, বাক্যবল, বাংলা ভাষা। এইরকম দেবে না যে কোন খণ্ডের অন্তর্গত, প্রথম খণ্ড না দ্বিতীয় খণ্ড। এটা দেবে যে বাহুবল ও বাক্যবল প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, সরাসরি হবে বিবিধ প্রবন্ধ। আর যদি এটা লিখে দিতে পারি যে বিবিধ প্রবন্ধ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের অন্তর্গত, তাহলে তার বলার। ঠিক আছে, জায়গাটা ক্লিয়ার? আর কিছু নেই এখানে।
এই পয়েন্টগুলো মনে রাখিস। হ্যাঁ। কৃষ্ণ চরিত্র, কৃষ্ণ চরিত্র কোন ছদ্মনামে লিখেছিল? রামচন্দ্র না রামচন্দ্র মিত্র, কোনটা? রামচন্দ্র। মিশ্র। রামচন্দ্র লিখেছিল না রামচন্দ্র? রামচন্দ্র স্যার মিশ্র। রামচন্দ্র হবে। বেঙ্গলি লিটারেচার তাহলে কি ছিল? রামচন্দ্র ক্যালকাটা রিভিউ মিত্র। পত্রিকাতে 1871 সালে প্রকাশিত হচ্ছে। রামচন্দ্র হ্যাঁ স্যার, ওইটা রামচন্দ্র ছিল। রামচন্দ্র ছদ্মনামে তো 1871 খ্রিস্টাব্দে তার ক্যালকাটা রিভিউ পত্রিকাতে তার প্রথম যে ইংরেজি প্রবন্ধটা আছে, যেটা গ্রন্থাগারে প্রকাশিত হয়নি, বেঙ্গলি লিটারেচার, সেটা তো, তাই? বেঙ্গলি। এটা হচ্ছে রামচন্দ্র মিত্র। হ্যাঁ স্যার। হিন্দু ধর্ম বিষয়কে কেন্দ্র হ্যাঁ স্যার। করে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র প্রবন্ধ গ্রন্থটি, এবং এটা হচ্ছে প্রথম ভাগ। হ্যাঁ, কৃষ্ণ চরিত্রের প্রথম, কৃষ্ণ চরিত্র প্রবন্ধ গ্রন্থের প্রথম ভাগ প্রকাশিত হচ্ছে 1886-তে, 1886, এবং এর সম্পূর্ণ ভাগ প্রকাশিত হচ্ছে 1892। এই দুটোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুটোই তোদেরকে মনে রাখতে হবে। পরীক্ষাতে যদি দিয়েই দেয় এরকম ভাবে যে কৃষ্ণ চরিত্রের প্রবন্ধ গ্রন্থটি সম্পূর্ণ ভাগ প্রকাশিত হয় কত সালে, হচ্ছে 1892, এবং প্রথম ভাগ প্রকাশিত হচ্ছে 1800, এবং এর প্রবন্ধ গ্রন্থগুলো প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সেটা কি না, কৃষ্ণ চরিত্র গ্রন্থের পরিপূরক গ্রন্থ, সেটা হচ্ছে ধর্মতত্ত্ব। কৃষ্ণ চরিত্র যে প্রবন্ধ গ্রন্থটা রয়েছে, পরিপূরক গ্রন্থ হচ্ছে কি, যে ধর্মতত্ত্ব, মানে ওর ওই রকমই একটা রচনা হচ্ছে ধর্মতত্ত্ব। কৃষ্ণ চরিত্রের মোট খণ্ড সংখ্যা হচ্ছে 7টা, মনে রাখবি। এবং দেখ, এখানে বঙ্কিমচন্দ্রের ধর্ম ও দর্শন চিন্তার সম্পূর্ণই পরিচয় পাওয়া যায়। মোট এই পয়েন্টগুলো এখানে হালকা করে একটু মনে রাখিস। সব থেকে ইম্পর্টেন্ট বলে রাখলাম, কৃষ্ণ চরিত্র গ্রন্থের পরিপূরক গ্রন্থ হচ্ছে ধর্মতত্ত্ব। পত্রিকাটা ইম্পর্টেন্ট নয়, সম্পূর্ণ ভাগটা প্রকাশিত হচ্ছে 1892, এবং প্রথম ভাগটা প্রকাশিত হচ্ছে 1886, ঠিক আছে? এবং এটা রামচন্দ্র মিত্র ছদ্মনামে কিন্তু জায়গাটা, এবং 7টা খণ্ড, এইগুলো একটু হালকা। এবারে যেটা পরিপূরক গ্রন্থ বললাম কৃষ্ণ, সেটা হচ্ছে ধর্মতত্ত্ব, এটারও প্রথম ভাগ 1888। ধর্মতত্ত্ব প্রথম ভাগ 1888। দেখ, এটা গীতার কে কেন্দ্র করে আছে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতার ধর্ম ও দর্শন সুন্দরভাবে উপস্থাপন করেছেন এখানে। এর অপর নাম বা এর শিরোনাম বলতে পারি, সেটা হচ্ছে অনুশীলন। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। পরীক্ষাতে যদি প্রশ্ন দিয়ে দেয় যে ধর্মতত্ত্বের শিরোনাম কি, তো ধর্মতত্ত্ব প্রবন্ধ গ্রন্থের অপর নাম কি, তাহলে হবে অনুশীলন। হ্যাঁ, বা অনুশীলন তত্ত্ব বা অনুশীলন, এটা একটু মনে রাখিস। এখানে 28টা অধ্যায় রয়েছে, অত ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এখানে এটা যে নবজীবন পত্রিকায় প্রকাশ, আলাদা একটা জায়গা পাচ্ছে। দেখ, পরীক্ষাতে দেবে যে ধর্মতত্ত্ব প্রবন্ধ গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় প্রকাশিত হয়? পত্রিকায় প্রকাশিত। কতগুলো অধ্যায় আছে এগুলো, যদি এগুলো অত ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটার হ্যাঁ, তাও হালকা হালকা করে একটু মনে রাখার চেষ্টা করি। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে নবজীবন পত্রিকা, আর এর শিরোনাম হচ্ছে অনুশীলন, বা এর অপর নাম হচ্ছে অনুশীলন। তো শুধু এখান থেকে মনে রাখার চেষ্টা করবি, সালটা মনে রাখার চেষ্টা করবি 1800। আর শ্রীমদ ভাগবত গীতা, যেটা 1902। মৃত্যুবরণ কখন করছে রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? 1838-এ জন্মগ্রহণ করছে, তাই তো? হ্যাঁ কি না রে? 1894। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্যার 1894। 1838 26শে জুন, তাই তো? এবং মারা যাচ্ছে কত? হ্যাঁ 94। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 8ই এপ্রিল। 28 হ্যাঁ, 8ই এপ্রিল 8 মারা যাচ্ছে। এপ্রিল। ভালো করে লক্ষ্য করে দেখতে একটু সালটা কত, 1902। 2। তাহলে এটা দুই। পরে প্রকাশিত হচ্ছে, হ্যাঁ কিনা রে? মরণোত্তর। হ্যাঁ স্যার। বলা হ্যাঁ। হয় যে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থের নাম কি হবে? জীবদ্দশায়, শ্রীমদ্ভগবদ গীতা। জীবদ্দশায় বেঁচে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেঁচে থাকতে শেষ প্রবন্ধ গ্রন্থটা ধর্মতত্ত্ব। আর মৃত্যুর পরে প্রকাশিত গ্রন্থের নাম শ্রীমৎ, যেটা 1990 মানে মরণোত্তর, তাই তো? দেখ, উত্তর মানে পরে, হ্যাঁ, এটা তো তোরা জানিস, ওদেরকে পড়াইছিলাম আমি। হ্যাঁ স্যার। উত্তর মনে পড়ে, পূর্ব মনে আগে, উত্তর মনে পড়ে। তো শ্রীমৎ ভাগবত 1902 এ প্রকাশিত হচ্ছে। এটা খুব ভালো করে মনে রাখবি, এটাতে মোট 4টা অধ্যায় আছে এবং এটা প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। হ্যাঁ, তো এটা মানে মৃত্যুর পরে প্রকাশিত হচ্ছে শ্রীমৎ ভাগবত। হ্যাঁ। এরপরে দেখ, একটা জীবনী লিখেছে, কার জীবনী নিয়ে লিখেছে? সেটা দীনবন্ধু মিত্রের জীবনীকে কেন্দ্র করে লিখছে। তো সেই প্রবন্ধ গ্রন্থটার নাম কি না, রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী। এটা একটু মনে রাখতে হবে তোদের, যে এটি দীনবন্ধু মিত্রের জীবনকে কেন্দ্র করে রচিত একটা প্রবন্ধ গ্রন্থ। পরীক্ষাতে যদি দিয়ে দেই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত, এরকম ভাবে না, এইভাবে যদি দেই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্রের জীবনকে কেন্দ্র করে কোন প্রবন্ধ গ্রন্থটি লিখেছেন, তখন কি হবে? তখন হবে রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী। 1877 যেটা প্রকাশিত। তো এইটুকু মনে রাখিস, যে এইটা দেখলেই তোরা বুঝতে পারবি যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় যে রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী এটা কার লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, এটা 2 নম্বরের জন্য দেওয়া আছে, এটা হালকা করে একটু মনে করে নিবি। বঙ্কিমচন্দ্রের গদ্য শৈলী আমি ওদের 5 নম্বরের মতো করে এখান থেকে একটা শিখিয়ে দেবো, ঠিক আছে? এটা কিন্তু আসতে পারে এক্সট্রা অন্য দিক দিয়ে প্রশ্ন। একটা তো অবদান তোদেরকে লিখিয়েছি, বাংলা গদ্যে বা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান, সেটা তো পাঠিয়েছি তোদের, হ্যাঁ স্যার। তো পাঠিয়েছি। পাশাপাশি একটা হ্যাঁ স্যার। পারে, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের যে গদ্য শৈলী, সেটা একটু আসতে পারে। দেখ, প্রথম কি হয়েছে না, বঙ্কিমের প্রবন্ধ সাহিত্যের প্রধান উদ্দেশ্য হলো সৌন্দর্য সৃষ্টি, আর গদ্য সেই সৌন্দর্য সৃষ্টির বহন হয়েছে। আধুনিক শৈলী বিজ্ঞান তত্ত্বের অবতারণা বঙ্কিমচন্দ্র তার গদ্য সাহিত্যে দিয়েছেন। পরিহাস প্রবণতা তো প্রথমেই বললাম, এখানে হাসি ঠাট্টার মধ্য দিয়ে একটা বাস্তব জগৎকে স্পষ্ট করে সামনে তুলে ধরা। বঙ্কিমের গদ্যের একটা বড় বৈশিষ্ট্য হলো পরিহাস প্রবণ। আর একটা কি না, সংস্কৃত শব্দকে বঙ্কিম বাংলায় স্বছন্দে প্রয়োগ করতে সক্ষম। এই 4টে পয়েন্ট একটু বা 2টো পয়েন্ট একটু মনে রাখার চেষ্টা করবি এখান থেকে। যদি 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে 2টো পয়েন্ট দিলে এনাফ, ঠিক আছে? বোঝা গেল জায়গাটা? এক্সট্রা বেশি কিছু লেখার দরকার নেই, 2টো পয়েন্ট লিখলেই 2 নম্বর। ওদের তো 2 নম্বর করে প্রশ্ন থাকে, এই জন্য 2 নম্বর এখানে add দেওয়া আছে 5 নম্বর করে। বোঝা গেল রে জায়গাটা? হ্যাঁ স্যার। বঙ্কিমচন্দ্র